গল্পকথন মে কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রকিব হাসানের 3 গোয়েন্দা সিরিজের গল্প ভীষণ অরণ্য। আজ 6ষ্ঠ পর্ব। নৌকা চলেছে। বড় বজ্রার গোলের কাছে বসে আছে রবিন। হঠাৎ হাত তুলল সে। কি ব্যাপার? দেখতে এলো অন্য 2 গোয়েন্দা। ইশারায় দেখালো রবিন। নদীর পাড়ে এক জায়গায় ঝোপঝাড় সামান্য ফাঁকা, একটা মরা গাছ পানিতে পড়ে আছে, তার উপর বসে আছে একটা জাগুয়ার। মুখ আরেক দিকে ফেরানো, মাছ ধরায় ব্যস্ত সে। লেজ দিয়ে পানিতে বাড়ি মারছে। পানিতে ফল কিংবা বড় পোকা পড়লে যেমন হয় তেমনি আওয়াজ করছে। হঠাৎ থাবা মারল জাগুয়ার। পানির ওপরে তুলতে দেখা গেল নখে গেঁথে ছটফট করছে একটা মাছ। আরাম করে চিবিয়ে মাছটাকে খেল সে। আবার লেজ নামাতে গিয়ে কি মনে করে মুখ ফেরালো। অলস ভঙ্গিতে দেখল নৌকার যাত্রীদের। মনে মনে বোধহয় বলল, না আর হবে না, গেল আমার মাছ ধরা। আস্তে করে উঠে গাছ থেকে লাফিয়ে নামলো মাটিতে। আরেকবার নৌকার দিকে চেয়ে রাজকীয় চালে হেলে দুলে হেঁটে ঢুকে গেল বনে। দাঁত বের করে হাসছে মিরাটো। খুব চালাক। এমন ভাবে বলল যেন ওটা তার পোষা বাঘ। কাণ্ডটা করল কি? রবিনের দিকে ফিরল মুসা। নথি, তোমার বই কি বলে? সত্যি লেজের বাড়ি দিয়ে মাছ ডেকে আনলো? নিজের চোখেই তো দেখলাম, রবিন বলল। অবিশ্বাস করি কি করে? দাঁড়াও, আসছি। টলডোর ভেতরে গিয়ে একটা বই নিয়ে এলো। ন্যাচারালিস্ট ওয়ালেসের লেখা। বইয়ের পাতা উল্টে এক জায়গায় এসে থামল। এই যে লিখেছেন, ব্রাজিলের জঙ্গলের সবচেয়ে ধূর্ত জীব জাগুয়ার। যে কোনো পাখি কিংবা জানোয়ারের ডাক নকল করতে পারে, ডেকে কাছে নিয়ে আসে, তারপর ধরে ধরে খায়। মাছ ধরে অদ্ভুত কৌশলে। লেজ দিয়ে পানিতে বাড়ি মারে, ফল কিংবা পোকা পড়েছে ভেবে উপরে উঠে আসে মাছ, ধরে ফেলে তখন জাগুয়ার। কাছিমও ধরতে পারে। শুধু তাই না, পানিতে কাউফিশকেও আক্রমণ করে বসে। একজন প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছে একটা কাউফিশকে মেরে ফেলতো নাকি দেখেছে সে। গরুর ওজনের প্রাণীটাকে সহজেই টেনে তুলেছে ডাঙায়। খাইছে? কিশোরের দিকে ফিরল মুসা। ওই জীবকে ধরতে চাও, পাগল? আগ্রহ দেখালো জিবা। সিনিয়র কি টিগরে ধরতে চাও? হ্যাঁ। কিশোর আশা করল জিবা তাকে সাহায্য করতে চায়। কিন্তু টিগরে তো ধরতে পারবে না। কেন? 20-30 জন দরকার। আমরা আছি 9 জন, তাও 3 জন। মুসার দিকে চোখ পড়তে শুধরে নিল। 2 জন ছেলে মানুষ। ভুল বলেনি জিবা, মনে মনে স্বীকার করল কিশোর। কিন্তু যে যাই বলুক, টিগরে না ধরে ছাড়বে না সে। গায়ের জোরে না পারলে বুদ্ধির জোরে ধরবে। দুপুরে নৌকা তীরে ভেরানোর নির্দেশ দিল সে। খাওয়া সেরে নিয়ে কাজে লাগিয়ে দিল লোকজনকে। জিবা প্রতিবাদ জানলে বলল, দেখো, বাঘ না ধরে আমি যাচ্ছি না এখান থেকে। যতদিন লাগে লাগুক। সোজা শক্ত দেখে বাঁশ কাটা হলো। সেগুলোকে কাঁচা লিয়ানো লতা দিয়ে বেঁধে মজবুত খাঁচা তৈরি হলো। একটা মাত্র দরজা রাখা হলো খাঁচার। ইচ্ছে করে ছোট রেখেছে খাঁচাটা কিশোর, যাতে ভেতরে ঢুকে নড়াচড়ার বিশেষ জায়গা না পায় বাঘ। তাহলে ভাঙতে পারবে না। 4 ফুট উঁচু আর 4 ফুট পাশে, লম্বায় 10 ফুট। নদীতে কোন পথে পানি খেতে যায় বাঘ খুঁজে বের করলো মিরাটো। পথের উপর একটা গর্ত খুঁজতে বলল কিশোর। সবার সঙ্গে সেও হাত লাগালো। জিবাকে দিয়ে কোনো কাজই করানো যাচ্ছে না। একটা গাছের তলে বসে বকবক করছে আপন মনে। গর্ত খোঁড়া শেষ হলো। 6 ফুট গভীর, ব্যাসও প্রায় 6 ফুট। কয়েকটা বাঁশ কেটে টুকরা করে বিছানো হলো গর্তের উপর। লতাপাতা দিয়ে এমন ভাবে ঢেকে দেওয়া হলো যাতে গর্ত আছে বোঝা না যায়। মোটা দড়ির ফাঁস বানিয়ে তার উপর রাখলো কিশোর। সেটাকেও ঘাস পাতা দিয়ে ঢাকা হলো। গর্তের প্রায় ওপরে এসে ঝুঁকেছে বিশাল এক ডুমুর গাছের ডাল। দড়ির আরেক মাথা ওই ডালে বেঁধে দিল সে। বাঘ এসে গর্তে পড়লে ওই ফাঁসের মধ্য দিয়ে পড়বে, আটকে যাবে। খাঁচা টেনে রাখা হলো গর্তের কাছে, ঝোপের ভেতর লুকিয়ে। বাঘ ধরা পড়লেই যাতে টেনে হিচড়ে নিয়ে ঢোকানো যায় খাঁচায়। কোনো কাজ হবে না, নাকমুখ কুচকে বলল জিবা। কান দিল না কেউ। ক্যাম্পে ফিরে অপেক্ষায় রইল সবাই। দিন শেষ।
রাতের শুরুতেই গর্তের কাছে চেঁচামেচি শোনা গেল। গিয়ে দেখা গেল বাঘ নয়, ঝামেলা পাকানোর ওস্তাদ তাপির। হতাশ হল কিশোর। একটা আছে, আরেকটা নিয়ে কি করবে? নৌকায় জায়গাও নেই। বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। ভারী জানোয়ারটাকে টেনে তুলে ফাঁস মুক্ত করে গর্তের মুখে আবার লতাপাতা বিছাতে, ফাঁস পাততে 2 ঘন্টা লেগে গেল। অযথা সময় নষ্ট আর পরিশ্রম। আবার ফিরে এলো ক্যাম্পে। আবার অপেক্ষার পালা। সময় যাচ্ছে, বাঘের সাড়া শব্দ নেই। মিরাটো, কিশোর বলল, বাঘ তো নেই মনে হচ্ছে। অন্য জানোয়ার এসে খামোকা ঝামেলা করবে। কি করি? বাঘকে ডেকে আনতে হবে, শান্ত কণ্ঠে বলল মিরাটো। কিশোর, রবিন, এমনকি মুসাও জানে কাজটা অসম্ভব নয়। ভারতের জঙ্গলে আসল বাঘকে ডেকে এনে গুলি করে মেরেছেন জিম করবেট আর কেনেথ অ্যান্ডারসনের মতো শিকারীরা। করবেট চিতাবাঘকেও ডেকে এনেছেন। কিশোর জানে উত্তর আমেরিকার মুজ হরিণকেও ডেকে আনা যায়। আনে শিকারীরা। পোটলা থেকে একটা শিঙ্গা বের করল মিরাটো। রওনা হলো গর্তের দিকে। সঙ্গে চলল 3 গোয়েন্দা। গর্তের কাছ থেকে খানিক দূরে নদীর দিকে পেছন করে পথের পাশে ঝোপে ঢুকল মিরাটো। তার পাশে বসল 3 কিশোর। শিঙ্গায় ফু দিল মিরাটো। নিখুঁত জাগুয়ারের ডাক। কাশি দিয়ে শুরু হলো, ভারী গর্জন শেষ হলো কয়েকবার খোঁত খোঁত করে। স্তব্ধ হয়ে গেল সারা বন। নিমেষে চুপ হয়ে গেল সমস্ত ডাকাডাকি। ভয়ে অবশ হয়ে গেছে যেন সব। কিন্তু বাঘ সাড়া দিল না। ধারে কাছে নেই, নিচু কণ্ঠে বলল কিশোর। খানিক বিরতি দিয়ে সারা রাতে ডাকল মিরাটো। ভোরের একটু আগে আশা প্রায় ছেড়ে দিয়েছে ওরা। এমন সময় শোনা গেল কাশি। নদীর অন্য পারে। জায়গা বদলালো 4 জনে। গর্তের উল্টো ধারে আরেকটা ঝোপের ভেতর ঢুকলো। মুখ এখন নদীর দিকে। আলো ফুটছে। কালো নদীর পানি ধূসর হয়েছে, কিন্তু বনের তলায় আগের মতোই অন্ধকার। ডাকলো আবার মিরাটো। সঙ্গে সঙ্গে জবাব এলো। আবার ডাক, আবার জবাব। এগিয়ে আসছে বাঘ। আর মাইলখানেক দূরেও হবে না। খানিকক্ষণ আর সাড়া নেই। হঠাৎ যেন একেবারে কানের কাছে বাজ পড়ল। নদী পেরিয়ে এসেছে জাগুয়ার। আর ডাকার সাহস হল না মিরাটোর। চুপ করে রইল। আরো কাছে বাজ পড়ল আরেকবার। উত্তেজনায় ভয়ে চোখের পাতা ফেলতে ভুলে গেছে যেন ওরা। ঝোপের দিকে চেয়ে আছে, তাই জানোয়ারটাকে দেখতে পেল না। প্রচন্ড গর্জনে চমকে উঠল। ঝড় উঠল যেন গর্তের মধ্যে। লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। পড়েছে, পড়েছে। গর্তের কাছে দৌড়ে এলো ওরা। চেঁচামেচি শুনে ক্যাম্প থেকে ইন্ডিয়ানরাও ছুটে এলো। ঘূর্ণিঝড় যেন বইছে গর্তের ভেতর। পাতা লতা আর ধুলো উঠছে। মাঝে মাঝে কালো হলুদ রঙের ঝিলিক। গর্তের বেশি কাছে যাওয়ার সাহস নেই কারো। সবাই খুশি, জিবা ছাড়া। মুখ কালো করে দাঁড়িয়ে আছে ডুমুর গাছটার গোড়ায়। টান টান হয়ে গেছে দড়ি। ডালটা যেন তুফানে দুলছে, নুয়ে যাচ্ছে বারবার। ঝটকা দিয়ে সোজা হচ্ছে। বোঝা গেল ফাঁসে আটকেছে বাঘ। ফাঁদে তো পড়ল, এখন আসল কাজটা বাকি। বাঘকে খাঁচায় পোড়া। কি করে ঢোকাবে? গর্জনের দাপটেই বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে সবার। খাঁচাটা গর্তের একেবারে কিনারে নিয়ে যেতে বলল কিশোর। গাছে চড়ে ডাল থেকে দড়িটা খুলে আনলো। তারপর খাঁচার খোলা দরজা দিয়ে দড়ির মাথা ঢুকিয়ে উল্টো দিকের দেয়ালের ফাঁক দিয়ে বের করলো। এখন সবাই মিলে টানলে উঠে আসবে বাঘ। দরজা দিয়ে ঢুকতে বাধ্য হবে। শুনতে খুব সহজ, কিন্তু যারা করছে তারা বুঝতে পারছে কাজটা কত কঠিন। খাঁচার পেছনে ঝোপে লুকিয়ে দড়ি ধরে টান দিল সবাই, জিবা বাদে। সে এসবে নেই, সাফ মানা করে দিয়েছে। দাঁড়িয়েছিল, এখন বসে পড়েছে ডুমুর গাছের তলায়। কাজ তো করছেই না, টিটকারি দিচ্ছে, ভয় দেখাচ্ছে ইন্ডিয়ানদের। ধমক দিয়েও চুপ করানো যাচ্ছে না তাকে। চমৎকার ফন্দি করেছে কিশোর। উঠে এলো জাগুয়ার। খাঁচার দরজায় মাথা ঢোকালো। আরেকটু হলেই ঢুকে যাবে শরীরটা। যারা টানছে তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু মুখ ঘোরাতেই চোখ পড়ল জিবার উপর। আর যায় কোথায়? ধরেই নিল সমস্ত শয়তানির মূলে ওই দুপেয়ে জিভটা। জ্বলে উঠল হলুদ চোখ। ভয়ঙ্কর গর্জন করে হ্যাচকা টান মারল দড়িতে। এতগুলো লোক মিলেও আর ধরে রাখতে পারল না। সরসর করে বেরিয়ে গেল দড়ি। ঘষা লেগে তাদের হাতের চামড়া ছিঁড়ল।
আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করে গা ছিঁড়তে শুরু করলো জিবা। মাথা ঠান্ডা থাকলে হয়তো এই ভুল করতো না, কারণ তার জানা আছে জাগুয়ার গাছেও চড়তে পারে। গুলি করো, গুলি করো, চেঁচাচ্ছে জিবা। মুসার রাইফেল আর কিশোরের বন্দুক সঙ্গেই রয়েছে, কিন্তু গুলি করল না কেউ। এত কষ্ট করে ডেকে এনে ধরার পর মারতে চায় না বাঘটাকে। ওপরে উঠে চলেছে জিবা, ভাবছে উঁচুতে সরু ডাল, ভেঙে পড়ার ভয়ে ওখানে উঠবে না বাঘ। তাই হয়তো করত, কিন্তু জিবার কপাল খারাপ, সে নিজেই যেতে পারল না ওখানে। ঘন পাতার আড়ালে রয়েছে বোলতার বাসা, না দেখে হাত দিয়ে বসল ওতে। আর যায় কোথায়? কার এত বড় সাহস বোলতার বাসায় হাত দেয়? রাগে বনবন করে উঠল ওগুলো, চোখের পলকে এসে ছেকে ধরল জিবাকে। বিচার আচার শুনানির বালাই নেই, শরীরের যেখানে খোলা পেল সেখানে হুল ফুটিয়ে দিল। বাবাগো মাগো বলে চেঁচিয়েও রেহাই পেল না মিরাটো। ওদিকে উঠে আসছে জাগুয়ার, বেড়াপন আজ ঘুচিয়ে ছাড়বে তার। নিচ থেকে দেখছে দর্শকরা, গাছের বাকলে নখ বিধিয়ে ইঞ্চি ইঞ্চি করে উঠে যাচ্ছে বাঘটা, শরীর লম্বা করে মিশিয়ে ফেলেছে গাছের ডালের সঙ্গে। অপূর্ব সুন্দর একটা কালো হলুদ মোটা সাপ যেন। কিন্তু জাগুয়ারের হা করা মুখের দিকে তাকিয়ে কোনো সৌন্দর্য দেখতে পেল না জিবা। তার মনে হলো নরকের ইবলিশের দুটো চোখ, হা করা চোয়ালে ধারালো দাঁতগুলো শয়তানের দাঁত। মুহূর্ত পরে তাকে কেটে টুকরো টুকরো করবে। চেঁচিয়ে বন কাঁপাচ্ছে না আর বাঘ, গম্ভীর গোঁ গোঁ করছে কেবল। জিবার মনে হলো ব্যাটা হাসছে। বাগে পেয়ে বেড়াল যেমন ইঁদুরকে খেলায়, টিগরে বদমাসটাও তাই করছে। হা হা করে হাসতে ইচ্ছে করছে মুসার, জাগুয়ারের ভয় পাচ্ছে না। যদি শব্দ শুনে তাদের দিকে নজর দেয় আবার। জিবার শাস্তিতে খুব খুশি সে, উচিত শিক্ষা হয়েছে বেয়াদবটার। গুলি সে অবশ্যই করবে জাগরকে, তবে শেষ মুহূর্তে, যখন দেখবে জিবার ঘাড় ভাঙতে উদ্যত হয়েছে। ততক্ষণ চালিয়ে যাক বোলতারা। কিন্তু কিশোর আর চুপ থাকল না। জাগুয়ারের গলায় আটকে আছে এখনো ফাঁস, দড়ির আরেক মাথা ঝুলছে। তাড়াতাড়ি গিয়ে সেই মাথাটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিল সে। পাগলের মতো দুই হাতে বোলতা তাড়াচ্ছে জিবা। আরো কয়েক ইঞ্চি উঠে দড়িতে টান পড়ল। হঠাৎ বাধা পেয়ে রেগে গেল আবার জাগুয়ার, প্রচন্ড গর্জন করে হ্যাচকা টান মারল দড়িতে। টানাটানি আর ঘষাঘষিতে দড়ির একটা জায়গা নরম হয়ে গেছে, পট করে ছিঁড়ে গেল। এবার ভয় পেল কিশোর, হাসি উধাও হয়ে গেল মুসার মুখ থেকে। রবিন হতবাক, ইন্ডিয়ানরা বোবা, আর বুঝি বাঁচানো গেল না জিবাকে। বিপদটা জিবাও বুঝতে পেরেছে, কেঁদে ফেলল সে। বোলতার পরও আর করল না, উঠে যেতে লাগলো উপরে। হুলের যন্ত্রণা একসময় কমবে, কিন্তু জাগুয়ারে ধরলে নির্ঘাত মৃত্যু। জাগুয়ারটা নাছোড়বান্দা, উঠে যাচ্ছে। হাতের টিপ ভালো না কিশোরের। বন্দুকের গুলি বাঘের গায়ে না লেগে যদি জিবার গায়ে লাগে, এই ভয়ে ট্রিগার টিপতে সাহস পাচ্ছে না। কিন্তু মুসা আর দেরি করল না, রাইফেল তুলে গুলি করেই সরে গেল। এত জোরে চেঁচিয়ে উঠল জিবা, মনে হলো গুলিটা সেই খেয়েছে। গর্জে উঠল জাগুয়ার, মুখ ফিরিয়ে তাকালো। নতুন শত্রুদের দেখে আরেকবার গর্জন করে লাফ দিল 15 ফুট উপর থেকে। চোখের পলকে এসে পড়ল একটু আগে মুসা যেখানে ছিল সেখানে। জাগুয়ারের একেবারে গায়ে নল ঠেকিয়ে গুলি করল কিশোর। কাত হয়ে পড়ে গেল জিপটা। পরক্ষণেই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। আবার গুলি করল মুসা, তাড়াহুড়োয় মিস করল। গুলি করল কিশোর, পড়ে গিয়ে আবার উঠল জাগুয়ার। মুখে রক্ত গড়াচ্ছে, বাতাসের সঙ্গে নাক দিয়ে রক্তের ছিটে বেরোচ্ছে। মুখের কষেও রক্ত, কিন্তু থামল না। সাই সাই দুই থাবা চালাতে চালাতে ছুটে এলো। মস্ত হা, রক্তে মাখামাখি হয়ে যাওয়ায় বিকট দেখাচ্ছে। বন্দুকের দুটো নলই খালি। বোকার মতো হা করে চেয়ে আছে কিশোর। গুলির পর গুলি করে চলেছে মুসা, কিন্তু বাঘের গায়ে লাগছে বলে মনে হলো না। আর কিছু না পেয়ে একটা বাঁশের টুকরো তুলে নিয়ে ধা করে বাঘের পিঠে বসিয়ে দিল রবিন। ঘুরে তাকে ধরতে গেল জানোয়ারটা। ভয়ে যে যেদিকে পারল ছুটে পালালো ইন্ডিয়ানরা, কিন্তু মিরাটও গেল না। বল্লম নিয়ে সাহায্য করতে এগোলো 3 গোয়েন্দাকে। ইন্ডিয়ানদের বাঘ মারার বিশেষ বল্লম, দুই দিকেই ফলা। ভয়ানক গর্জন করে মুখ দিয়ে রক্তের ফোয়ারা ছিটিয়ে নতুন শত্রুকে সই করে লাফ দিল বাঘ। সা করে পাশে সরে বল্লম বাড়িয়ে দিল মিরাটো।
বাঘের বুক ছ্যাদা করে ঢুকে গেল চোখা ফলা। তাতেও থামল না দানব। ঝাড়া দিয়ে বুক থেকে বল্লম খুলে ফেলে আবার লাফ দিল। আবার বল্লম বাড়িয়ে দিল মিরাটো। বাঘের বুকে আবার বল্লম গাঁথল। বল্লমের আরেক ফলাট মাটিতে ঠেকিয়ে ছেড়ে দিল সে, লাফিয়ে সরে এলো। চাপে ধনুকের মতো বাঁকা হয়ে গেল বল্লম, কিন্তু খুলল না, সোজা হলো। বাঘের পিঠ ফুঁড়ে বেরিয়ে এলো। এবার কাবু হয়ে এলো জাগুয়ার, কিন্তু থামল না। মিরাটোর গলা সই করে লাফ দিল। ধরতে পারলে এক কামড়ে ছিঁড়ে ফেলবে কণ্ঠনালী। সরে গেল মিরাটো। বুক পিঠ এফোড় ওফোড় করে দিয়েছে বল্লম। নড়াচড়া আর বেশি করতে পারছে না জাগুয়ার। থাবা আটকে যাচ্ছে, বল্লমের জন্য নাড়াতে পারছে না। বন্দুকে গুলি ভরে ফেলেছে আবার কিশোর। বাঘের হৃৎপিণ্ড সই করে গুলি করল। পড়ে গেল জাগুয়ার, তবু থামল না, এগোনোর চেষ্টা করল। মাথায় গুলি করল মুসা। এইবার শেষ হল, লুটিয়ে পড়ল বাঘ। কিন্তু জয়ের আনন্দে হাসতে পারল না কিশোর। তার মনে হলো পরাজয়ী হয়েছে তাদের। জাগুয়ারকে জ্যান্ত ধরতে পারেনি। ইন্ডিয়ানরা জাগুয়ারের মাংস খেল। মুসা এক টুকরো মুখে দিয়েই ফেলে দিল। কেমন শক্ত শক্ত রাবারের মতো, দাঁত দিয়ে কাটতে কষ্ট হয়, বাজে স্বাদ। ইন্ডিয়ানরাও ভালো বলছে না, তবু খাচ্ছে। ওদের বিশ্বাস এই মাংস খেলে জাগুয়ারের মতো সাহসী আর শক্তিশালী হয়ে উঠবে। সেদিন রাতে গর্তের উপর আবার ফাঁস পেতে রাখা হলো, কিন্তু জাগুয়ার এলো না। ঠিক আছে, পরদিন সকালে বলল কিশোর, বাঘ না এলে আমরাই বাঘের কাছে যাব। বেরিয়ে পড়ল সবাই। বনের ভেতর জাগুয়ারের পায়ের তাজা দাগ খুঁজে বের করল মিরাটো। অনুসরণ করে চলে এলো একটা পাহাড়ের গোড়ায়। একটা গুহার ভেতরে গিয়ে ঢুকেছে ছাপ। বন্দুক হাতে টিপে টিপে গুহা মুখের কাছে পৌঁছল কিশোর। সাবধানে উকি দিল ভেতরে। অন্ধকার, কিছুই চোখে পড়ল না। কোনো নড়াচড়া নেই, সাড়া নেই, এমনকি নিঃশ্বাসের শব্দও নেই। মাংসাশী জীবের গায়ের বোটকার তীব্র গন্ধ রয়েছে বাতাসে। তার মানে আছে জাগুয়ার, সুড়ঙ্গের অনেক ভেতরে। সঙ্গে করে শক্ত জাল আনা হয়েছে, ম্যানিলা দড়ি দিয়ে তৈরি। গর্তের মুখে বিছিয়ে দেয়া হলো জাল। চারপাশে খুঁটি গেঁথে তাতে আটকানো হলো এমন ভাবে উল্টো দিক থেকে যাতে সামান্য গুঁতো লাগলেই খুলে যায়। জালের চার কোণায় চারটে লুপ রয়েছে, সেগুলোর ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো লম্বা মোটা একটা দড়ি। দড়ির দুই প্রান্তই ঘুরিয়ে আনা হলো একটা গাছের ডালের উপর দিয়ে। জাল ঠেলে বেরোবার চেষ্টা করবে জাগুয়ার, তাতে তার শরীরটা ঢুকে যাবে জালের মধ্যে। দড়ি ধরে হ্যাচকা টান দিলি তখন জালের চার কোণা এক হয়ে যাবে, আটকা পড়বে জিপটা। শূন্যে টেনে তোলা হবে ওটাকে, গাছের ডালে ঝুলিয়ে রাখা হবে যতক্ষণ না তেজ কমে। তারপর খাঁচা এনে দরজা ওপরের দিকে করে জাল সহ তার ভেতর নামিয়ে দেওয়া হবে জাগুয়ারটাকে। দরজা বন্ধ করে জাল ছাড়ানোর ব্যবস্থা করা হবে। সেটা যেভাবেই হোক করা যাবে, পরের কথা পরে। আগে তো ধরা পড়ুক। সারাক্ষণই চারজন করে পাহারা রইল দড়ির মাথার কাছে। 4 ঘন্টা পর পর পাহারা বদল হলো। সারাটা দিন অপেক্ষা করে আছে সবাই। জাগুয়ারের দেখা নেই। বেলা ডোবার সময় উত্তেজনা চরমে পৌঁছল। এই বুঝি নড়ে উঠল জাল, দেখা যায় মাথা। দিবাচরদের বাসায় ফেরার সময় হলো। জেগে উঠল নিশাচরেরা। ধীরে ধীরে শুরু হলো তাদের গান, কিন্তু তার সঙ্গে সুর মেলালো না জাগুয়ার। এতক্ষণ তো ভেতরে থাকার কথা নয়। হতাশ হলো কিশোর। নেই নাকি? না অন্য কোনো মুখ আছে সুরঙ্গের, সেদিক দিয়ে বেরিয়ে গেছে। গায়ে লাগছে সাঁঝের ফুরফুরে হাওয়া, পশ্চিম আকাশে রঙের খেলা। পাখি আর বানরের কিচিরমিচির কমতে কমতে থেমে গেল। তবু মহারাজের দেখা নেই। এভাবে হবে না, বলল মিরাটো। আর তো কোনো উপায় দেখছি না। হতাশা ঢাকতে পারল না কিশোর। আছে, উপায় আছে, চলো নৌকায় চলো। বসে থাকতে থাকতে কিশোরেরও ভালো লাগছে না। উঠতে পেরে খুশি হলো। সঙ্গে একজন ইন্ডিয়ানকে নিল মিরাটো। অন্যরা বসে রইল দড়ির কাছে। মুসা আর রবিন সেখানেই থাকলো। জালও পাহারা দেবে, ইন্ডিয়ানদেরও। ব্যাটাদের বিশ্বাস নেই, সুযোগ পেলেই ফাঁকি দেয়। ছোট বজরার দড়ি খুলল মিরাটো। দাঁড় বেয়ে চলল 2 ইন্ডিয়ান। চুপচাপ পাটাতনে বসে রইল কিশোর। মাঝ নদীতে এসে নৌকা থামালো। দাঁড় রেখে শিঙা মুখে লাগালো মিরাটো। না হেসে পারল না কিশোর। বাঘের ডাক এত নিখুঁতভাবে বাঘও ডাকতে পারবে কিনা সন্দেহ। নদীর পানি কি শান্ত দেখছো? একসময় বলল মিরাটো। এমন রাতে সাঁতার কাটতে ভালোবাসে টিগরে,
মাছ ধরে, তখনই তাকে ধরতে সুবিধে, পানিতে জোর পায় না। বিরতি দিয়ে দিয়ে ডেকে চলল সে। ঘন্টার পর ঘন্টা পেরোলো। নদীর খোলা বাতাসে শীত করছে কিশোরের, ঘুমে জড়িয়ে আসছে চোখ। আগে ভাবতো বাঘ শিকারের সাংঘাতিক উত্তেজনা আর আনন্দ, কিন্তু এখন বুঝতে পারছে বিরক্তিকর বটে। হ্যামকে শুয়ে এখন গায়ের উপর ভারী একটা কম্বল টেনে দিতে পারলে। আসছে। অনেক দূর থেকে যেন কানে এলো মিরাটোর কণ্ঠ। চোখ মেলল কিশোর। তীরের কাছে পানিতে মৃদু ছপছপ শোনা যাচ্ছে, আর কুমিরের কান্নার মতো একটা শব্দ। আবার ডাকলো মিরাটো, জবাব এলো। কান্নার সঙ্গে কাশি মেশানো, মুখে পানি ঢোকায় অস্পষ্ট শোনালো আওয়াজটা। বাঘ। ঝট করে সোজা হলো কিশোর। ঘুম পালিয়েছে, ভালো করে তাকালো। তারার আলোয় আবছা মতো দেখা যাচ্ছে মাথাটা। থামলো ওটা। বাঘই, কোনো সন্দেহ নেই। ছোট, এদিক ওদিক নড়ল, দ্বিধা করছে এগোতে। বোধহয় বোঝার চেষ্টা করছে কোন দিকে আছে তার সাথী। আস্তে আবার সিঙায় ফু দিল মিরাটো। এগোতে শুরু করলো বাঘ। উত্তেজনায় কাঁপছে কিশোর। কি করতে চাইছে তরুণ ইন্ডিয়ান? নৌকার কিনারে চলে এলো বাঘ। মাথাটা আর লেজের খানিকটা পানির উপরে, শরীর নিচে। ইচ্ছে করলে হাত বাড়িয়ে লেজ চেপে ধরা যায়, এত কাছে। তাই করল মিরাটো। শিঙা রেখে হঠাৎ লেজ চেপে ধরল, টেনে তুলে ফেলল ওপরের দিকে। ইন্ডিয়ান লোকটার নাম ধরে চেঁচিয়ে বলল, জলদি ছোট, জলদি। পাগলের মতো দাঁড়াইতে লাগলো লোকটা। নৌকা ছুটল। লেজ টেনে বাঘের পেছনে অনেকখানি পানির উপর তুলে ফেলেছে মিরাটো। মাথাটা ডুবে গেছে, তুলতেই পারছে না জানোয়ারটা। শ্বাসও নিতে পারছে না, অসহায় ভঙ্গিতে ছটফট করছে শুধু। লড়াই তো দূরের কথা, বেশিক্ষণ এই অবস্থা চললে দম বন্ধ হয়ে মরবে। আস্তে আস্তে থেমে গেল বাঘের নড়াচড়া। ভেজা তুলোর বস্তা টেনে নিচ্ছে যেন মিরাটো। দাঁড় থামাতে বলল। নৌকায় তুলে নেওয়া হলো বাঘটাকে। ছোট, বেশি ভারী না, যেটাকে সেদিন মারা হয়েছে তার তুলনায় বাচ্চা। জাল এনে তার উপর শুয়ে দেওয়া হলো বাঘটাকে। নড়ছেও না। মরে গেল নাকি? সাবধানে বুকে হাত রাখলো কিশোর। না, ধুকপুক করছে। নড়ে উঠল বাঘ। লাফিয়ে সরে এলো কিশোর। মিরাটো, জলদি, জাল। দ্রুত জালের চার কোণ এক করে বেঁধে ফেলা হলো। হুঁশ ফিরেছে বাঘের। গো গো করছে আর জালের খোপ দিয়ে পা বের করে থাবা মারার চেষ্টা করছে, কিন্তু সুবিধে করতে পারল না। আটকা পড়েছে ভালো মতো। শূন্যে তুলে জাল শুদ্ধ তাকে বাঁধা হলো মাস্তুলের সঙ্গে। ঝুলে থেকে বৃথায় অসহায় তর্জন গর্জন চালালো টিগরে। সকালে আরেকটা খাঁচা বানাতে হবে, বলল কিশোর। কেন? খাঁচা তো আছেই। তা আছে, কিন্তু গুহামুখে তো জালও পাতা আছে। একটা ধরেছে, আরেকটা বাঘ ধরার লোক ছাড়তে পারছে না কিশোর। বড় একটা। ভোরের আলো ফুটল, কিন্তু সুড়ঙ্গের ভেতর থেকে বাঘ বেরোল না। ঢুকে দেখবে নাকি, ভাবল কিশোর। না, বেশি ঝুঁকি হয়ে যাবে। কিন্তু একবার যখন মাথায় ঢুকেছে, কথাটা খোঁচাতে থাকলো তাকে। শেষে উঠেই পড়ল, ঢুকবে, তারপর যা হয় হবে। গন্ধ আছে, বাঘ নেই, তাহলে গেল কোথায়? কোনো রহস্যের সমাধান না করা পর্যন্ত তার স্বস্তি নেই। সবাই বাধা দিল, ঠেকাতে পারল না। যাবেই সে। একটা বাঁশের টুকরোর মাথায় টর্চ বেঁধে আরেক হাতে মুসার বাবার পিস্তল নিয়ে এগিয়ে চলল। আশা, বাঘের প্রথম আঘাত আলো আর বাঁশের উপর দিয়ে যাবে। জালের এক কোণা তুলে সুড়ঙ্গে ঢুকল কিশোর। অন্ধকার সুড়ঙ্গ। কয়েক পা এগিয়েই বায়ে মোড় নিয়েছে। বাতাসে বাঘের গায়ের তীব্র গন্ধ। মোড় নিতেই চাপা গর্জন কানে এলো। হঠাৎ শীত করতে লাগলো কিশোরের। বোকামি করে ফেলেছে। বাঁশটা নেড়ে এখানে ওখানে আলো ফেলল। কিছুই নেই, শুধু দুটো আলোর গোলক। আরেকবার গো গো শব্দ। কিন্তু বাঘ কই? আলো দুটো যদি চোখ হয়, পেছনে তো শরীরটা থাকবে। হলদে কালো রং কই? টর্চের আলো নড়তেই আবার গর্জন হলো। কিশোর জানে, মোটামুটি কোনো জানোয়ারই আক্রান্ত না হলে সহজে মানুষকে আক্রমণ করে না। এক পাও এগোলো না সে। তাহলে নিজেকে কোন ঠাসা ভেবে বসতে পারে জানোয়ারটা। তাড়াহুড়ো করে পিছিয়ে আসা যাবে না, তাহলে লাফিয়ে এসে পড়তে পারে বাঘটা। মোট কথা, এখন কোনোভাবেই চমকে দেয়া যাবে না ওটাকে। ঢিপ ঢিপ করছে বুকের ভেতর। কিশোরের ভয় হলো তার হৃৎপিণ্ডের শব্দ চমকে দেবে বাঘটাকে।
আলো দুটো দেখা যাচ্ছে। টর্চ নড়তেই আবার গর্জন। সামান্য আগে বাড়লো আলো দুটো। এবার দেখল কিশোর। কুচকুচে কালো মুখ, কালো শরীর। বুকের খাঁচায় ধড়াস করে যেন আছাড় খেল তার হৃৎপিণ্ডটা। অ্যামাজন জঙ্গলের মহামূল্যবান সম্পদ, দুর্লভ কালো জাগুয়ার। যে কোনো চিড়িয়াখানা লুফে নেবে অনেক দামে। পিস্তল উদ্যতে রেখেছে কিশোর, কিন্তু ব্যবহার করতে পারবে না জানে। করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। পিস্তলের গুলি ঠেকাতে পারবে না ওটাকে। মাঝখান থেকে জানোয়ারটাকে হারাবে, তার নিজেরও প্রাণ যেতে পারে। খুব সাবধানে পিছাতে শুরু করলো কিশোর। একটা পাথরের সঙ্গে হোঁচট লাগলো। উল্টে পড়তে পড়তে সামলে নিল কোনো মতে। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভড়কে গেছে জাগুয়ার। লাফিয়ে এসে পড়ল। থাবার প্রচন্ড আঘাতে চুরমার হয়ে গেল বাঁশটা। টর্চ ভেঙে নিভে গেল। বাঁশ ফেলে দিয়ে ঘুরে দৌড় দিল কিশোর। উন্মাদের মতো ছুটে এসে পড়ল গুহামুখের জালে। ঠেলার চোটে কোনগুলো ছুটল ঠিকই, সে জড়িয়ে গেল জালে। পেছনে কালো জাগুয়ারের ভীম গর্জন। রাগিয়ে দেয়া হয়েছে তাকে। ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে লোকজন। তাদের হাতের দড়িতে টান পড়ল। ধরেই নিল তারা। জালে বাঘ পড়েছে। হ্যাচকা টানে তুলে ফেলল কয়েক ফুট। ভারী লাগছে। শিকার যে পড়েছে তাতে সন্দেহ নেই। টেনে আরো উপরে তুলে ফেলল জালটা। আড়ালে বসেছে, গুহামুখটা দেখা যায় না, কিন্তু জালটা উপরে উঠতেই দেখা গেল। সবার আগে দেখতে পেল মুসা। চোখ বড় বড়, হা হয়ে গেল মুখ। কথা ফুটছে না। হে কি! হেসে উঠল হো হো করে। রবিন হাসল। হেসে ফেলল ইন্ডিয়ানরা। হাসির হুল্লোড় উঠল। শিকার হাতছাড়া হয়ে গেছে। গর্তের মুখে দাঁড়িয়ে বাড়তি ধমক দিল জাগুয়ার। আবার ঘরে ঢুকলে মজা দেখাবে, বোধহয় এটাই শাসিয়ে ফিরে গেল সুরঙ্গে। জালে ঝুলছে কিশোর, মাথা নিচে, ঠ্যাং ওপরে। জালের খোপ দিয়ে বেরিয়ে ঝুলছে 2 হাত। এর চেয়ে মজার দৃশ্য আর আছে? হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ল মুসা। পেট চেপে ধরে পা ছুটছে। রবিনেরও মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাওয়ার জোগাড়। চোখে পানি এসে গেছে, কিন্তু হাসি থামাতে পারছে না। তাতে সুরসুরি দিচ্ছে মুসার হাসি। আরো বেশি হাসি আসছে। হাসির কি হলো? ধমক দিল কিশোর। গলায় জোর নেই। নামাও, জলদি নামাও। রাখো রাখো, আগে দেখো গুহার মুখে বাঘটা আছে কিনা। বাঘ নেই দেখে জাল নামানো হলো। বেরিয়ে এলো কিশোর। হাসি থামছেই না মুসার। দ্য গ্রেট টাইগার ম্যান, হ্যাঁ, বাঘ ধরতে গুহায় ঢুকেছে। হা হা করে হাসছে। হাসছে রবিন। রবিন, ইস, কি একটা মকা গেল। তোমার ক্যামেরাটা থাকলে ওই ছবি স্কুলে ভাড়া দিতে পারতাম। হো হো করে হাসছেই মুসা। আলোচনা সভা বসলো, কি করে ধরা যায় কালো জাগুয়ার। এক একজন এক এক কথা বলল। ধরতেই হবে ওটাকে, ঘোষণা করল কিশোর। সুন্দরবনের বাঘ হয়ে এত দামি নয়। কিন্তু কিভাবে? প্রশ্ন রাখল মুসা। গতকাল থেকেই তো চেষ্টা হচ্ছে, রবিন বলল। ফাঁদে তো পা দিলই না, বেটা খুব চালাক। একটা কথা বলছে না মিরাটো। এক মনে কাজ করে যাচ্ছে চুপচাপ। রুটিফল গাছের রস দিয়ে আঠা তৈরি করছে, খুব ঘন। ইন্ডিয়ানরা পাখি ধরতে ব্যবহার করে এই আঠা। যেখানে সবসময় পাখি বসে, গাছের সে ডালে আঠা মাখিয়ে রাখে। বসলে আর উঠতে পারে না পাখি, পা আটকে যায়। ছোটার জন্য ছটফট করে, পাখায় লাগে আঠা, ডানা জড়িয়ে যায়। উঠতেও পারে না, ধরা পড়ে শিকারীর হাতে। পাখি ধরার জন্য আঠা বানাচ্ছে মিরাটো। দুপুরে পাখির মাংসের রোস্ট খাওয়ার ইচ্ছে হয়েছে। বানাতে বানাতেই থমকে গেল সে। মুখ তুলে তাকালো কিশোরের দিকে। মাথা একটা ফোন দিয়ে এসেছে। আঠা দেখিয়ে বলল, এই জিনিস দিয়েই বাঘ ধরব। হেসে উঠল কিশোর। পাখি আর বানর ধরতে পারবে তা ঠিক, বাঘ ধরতে পারবে না, অন্তত এই আঠা দিয়ে নয়। বাঘই ধরব, চ্যালেঞ্জ দিয়ে বসল মিরাটো। আমার দাদা নাকি একবার ধরেছিল। সঙ্গী ইন্ডিয়ানদের সাক্ষী মানল। কি ধরেনি, শুনেছ না? মাথা নাড়ল ইন্ডিয়ানরা। শুনেছে। বিশ্বাস হলো না কিশোরের। তবু মিরাটো যখন বলছে, ঠিক আছে, মাথা কাত করল সে। পারলে ধরো, আমার কথা হলো ধরা চাই, পালিয়ে যেতে দেয়া চলবে না। পাখি ধরার চুলোয় গেল। লাফিয়ে উঠে দাঁড়ালো মিরাটো। উত্তেজিত কথায় ফুলঝুরি ছোটালো সঙ্গীদের দিকে চেয়ে। ছোটাছুটি শুরু হয়ে গেল। জোগাড় করে আনলো আরো আঠা। গুহা থেকে বেরিয়ে কোন দিকে যায়, বাঘ চলাচলে সে পথটা খুঁজে বের করল।
ভালো মতো দেখে নিশ্চিত হয়ে নিল, তারপর গুহার কয়েকশো ফুট দূরে ফাঁদ পাতল। গুহামুখে যে জালটা পাতা হয়েছিল সেটা খুলে এনে বিছালো বাঘ চলাচলের পথে। পাতা দিয়ে ঢেকে দিল যাতে দেখা না যায়। তার উপর পুরু করে ফেলল সেই আঠা। আঠার উপর আবার পাতা ছড়িয়ে দিল। ব্যাস, সন্তুষ্ট হয়ে বলল মিরাটো, এবার শুধু চুপ করে বসে থাকা। অপেক্ষা আর অপেক্ষা, কত আর বসে থাকা যায়। ক্যাম্প থেকে হ্যামকগুলো সরিয়ে আনা হলো ফাঁদের কাছে। ঝোপঝাড়ের আড়ালে গাছে ঝুলিয়ে শুয়ে পড়ল তিন গোয়েন্দা। বাকি দিনটা পড়ে পড়ে ঘুমালো। বাঘ এলো না। রাতে সবাই ঘুমালো, পালা করে পাহারা দিল। বাঘের পথ গন্ধেও পথে এলো না কোনো জানোয়ার, আবার বাঘও এলো না। ভোরের দিকে ভুল করেই যেন এসে পড়ল ছোট একটা জীব, ইঁদুর গোষ্ঠীর 2 ফুট লম্বা প্রাণী, এগুটি। আঠার ফাঁদে ধরা পড়ল। ধ্যাৎ, বিরক্ত হয়ে হ্যামুক থেকে নামতে গেল কিশোর প্রাণীটাকে ছাড়ানোর জন্য। রাখো রাখো, মিরাটো বাধা দিল। ভালোই হয়েছে, থাক, ওটার গন্ধেই টিকরে আসবে। বলতে না বলতেই বাঘের চাপা গর্জন শোনা গেল। ঝট করে ঘুরে তাকালো দুজনে। গুহামুখে বাঘের মাথা, নিকষ কালো, উজ্জ্বল হলুদ চোখ, অল্প ফাঁক হয়ে আছে মুখ, ঝকঝকে ধারালো দাঁত বেরিয়ে পড়েছে। ইন্ডিয়ানরা যে বলে কালো জাগুয়ার বাঘের মধ্যে সবচেয়ে হিংস্র, বোধহয় ঠিকই বলে। দেখে তাই মনে হচ্ছে কিশোরের। গুহার বাইরে বেরিয়ে এসে বসল বাঘ। এদিক ওদিক তাকাচ্ছে। অনেকক্ষণ থেকেছে গুহার ভেতর, নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে। নদীতে পানি খেতে যাবে, তার আগে ভালো মতো দেখে নিচ্ছে আশপাশটা। চলার পথে এখন যে জানোয়ার পড়বে তার কপালে খারাপই আছে। ঘন বনে ঢোকার জন্য পা বাড়ালো কিশোর। হাত চেপে ধরল মিরাটো। না, আমাদের পিছু নিতে পারে, ফাঁদ থেকে দূরে সরে যাবে তাহলে। মুসা আর রবিনের ঘুম ভাঙেনি, অন্য ইন্ডিয়ানরাও ঘুমিয়ে আছে। কিশোরকে টেনে নিয়ে দৌড় দিল মিরাটো। বাঘ চলার পথ ধরে ছুটল নদীর দিকে। এখন ফাঁদটা রয়েছে বাঘ আর তাদের মধ্যে। এগুটির মতো ওরাও বাঘের টোপ হয়ে গেছে। পেছন ফিরে একবার তাকালো কিশোর। রওনা হয়েছে বাঘ। সাপের মতো মসৃণ নিঃশব্দ গতি। চকচকে ওই কালো চামড়ার তলায় অন্তত 200 কেজি হাড় মাংস রক্ত রয়েছে, অনুমান করল সে। এত ভারী শরীর নিয়ে ওভাবে চলে কি করে? অস্বস্তি বোধ করছে কিশোর, ভয় লাগছে। যদি মিরাটোর কৌশল বিফল হয়? সাধারণ ওই আঠা আটকাতে পারবে এত শক্তিশালী একটা জানোয়ারকে? গতি বাড়ছে জাগুয়ারের, দৌড়ে রূপ নিচ্ছে হাঁটা। পা ফেলার তালে তালে এমন ভাবে নড়ছে আর কাঁপছে কাঁধের পেশি, মনে হয় যেন পিস্টন চলছে তলায়। তাকালে দৃষ্টি আটকে যায়। তাই গেছে কিশোর আর মিরাটোর, দাঁড়িয়ে দেখছে। এগুটির দিকে তাকাচ্ছে না কেন ভাবছে কিশোর। খালি আমাদের দিকে চোখ। বোকা হয়ে গেল সে। সম্মোহিতের মতো তাকিয়েছে বাঘের দিকে। গায়ে সে লাফিয়ে পড়ার অপেক্ষায় রয়েছে যেন। চাপা গো গো করল জাগুয়ার। হঠাৎ বন কাঁপিয়ে গর্জন করে উঠল। জালের কাছাকাছি এসে পড়েছে। এগুটির উপর চোখ পড়তেই যেন ব্রেক কষে দাঁড়িয়ে গেল। লম্বা হয়ে শুয়ে পড়ল আস্তে আস্তে। মাটির সঙ্গে পেট মিশিয়ে ফেলল। চামড়ার তলায় তীর করে কাঁপছে মাংসপেশি, দেখা যাচ্ছে। নড়ছে লেজটা, বাড়ি মারছে মাটিতে। অবিশ্বাস্য রকমের দ্রুত গতিতে লাফ দিল। এক লাফে 12 ফুট পেরিয়ে এসে পড়ল এগুটির উপর। ঘাড় কামড়ে ধরল। প্রায় সঙ্গে সঙ্গে ছেড়ে দিল আবার। পায়ের তলার আঠা নজর কেড়েছে। এইবার দেখা যাবে, ভাবল কিশোর, মিরাটোর আঠা কতখানি কাজের, কত শক্ত। সামনের এক পা তুলছে বাঘ। তুলে ফেলল। আঠায় আটকে রইল না। থাবা সাদা আঠায় মাখামাখি। আরেক পা তুলে অবাক হয়ে দেখল একই জিনিস লেগে রয়েছে। আর দেখার ইচ্ছে নেই। চেঁচিয়ে বলল কিশোর, চলো ভাগি, আঠায় আটকাবে না। কিশোরের বাহু খামচে ধরল মিরাটো। দাঁড়াও, দেখো। চেটে আঠা ছাড়ানোর চেষ্টা করছে বাঘ। পারল না। রাগে কামড় মারল থাবায়। ফল হলো আরো খারাপ। মুখেও লেগে গেল আঠা। ডোলে মুখ থেকে ছাড়াতে গিয়ে লাগলো চোখের আশেপাশে। আঠা ছাড়ানোর চেষ্টায় শুয়ে পড়ল সে। লাগলো পেটে। পাগল হয়ে গেল যেন। যতই ছাড়ানোর চেষ্টা করে আরো বেশি করে লাগে। এতক্ষণে বুঝল কিশোর ঘটনাটা।
তার এক নানি, মেরি চাচির মা, বলেন বেড়ালকে ব্যস্ত রাখতে হলে তার পায়ে ভালোমতো মাখন মাখিয়ে দাও। ওই মাখন ছাড়াতেই হিমশিম খেয়ে যাবে, তোমাকে বিরক্ত করবে কখন। জাগুয়ারও বেড়ালের জাত, পরিষ্কার থাকতে পছন্দ করে। আঠা ছাড়ানোর ব্যস্ততায় তাই মানুষ আর এগুটির কথা ভুলে গেল বেমালুম। মুসা, রবিন আর ইন্ডিয়ানরা জেগে গেছে, কি হচ্ছে দেখতে এলো। জাগুয়ারের এক চোখ পাতায় আটকে গেছে, আরেক চোখে আঠা, ফাঁক দিয়ে আবছা মতো দেখতে পেল মানুষগুলোকে। চাপা গর্জন দিয়ে ধমক লাগালো, এগোতে মানা করছে। আবার আঠা পরিষ্কারে মন দিল। বেড়ালের মতোই পেছনের পায়ের উপর বসে লম্বা জিভ বের করে চাটছে শরীরের এখানে ওখানে। এইবার ধরা যায়, বলল মিরাটো। ইন্ডিয়ানদের খাঁচাটা আনতে বলল সে। খাঁচা এলে জালের দড়ি আস্তে দরজা দিয়ে ঢুকিয়ে পেছনের দেয়ালের ফাঁক দিয়ে টেনে বার করল। দড়ি ধরে টানতেই টান পড়ল জালের কোণের 4টে লুপে। অন্যরাও এসে হাত লাগালো তার সঙ্গে। আস্তে, হুঁশিয়ারি করল মিরাটো, আরো আস্তে। জালের আলতো টান লাগলো বাঘের পেছন দিকটায়। সামান্য এগিয়ে বসলো ওটা, আঠা চাটার বিরাম নেই। আবার টান লাগলে আরেকটু এগিয়ে বসলো। ইঞ্চি ইঞ্চি করে এভাবে নিজের অজান্তেই এগিয়ে আসতে লাগলো খাঁচার দিকে। দরজার ভেতরে বাঘের শরীর অর্ধেক ঢুকে যেতেই জোরে টানল মিরাটো। জালের পেছনের দুটো কোণ উঠে এলো জাগরের কাঁধের উপর। আরেকবার টানতেই খাঁচায় ঢুকে পড়ল ওটা। ফিরে না চেয়ে জোরে ধমক দিল একবার, যেন বলল, চালালো দেখছি, আমি মরি আঠার যন্ত্রণায়। এই চুপ থাকো, নইলে দেখাবো মজা। আবার আঠা পরিষ্কার করতে লাগলো। এবার বন্ধ করে দেয়া হলো খাঁচার দরজা। ফিরে তাকালো জাগুয়ার। দরজার বাঁশে বার দুই আলতো থাবা মেরে আবার আগের কাজে লাগলো। সপ্তাহখানেক ধরে চলবে এখন, হাসছে মিরাটো। এক বিন্দু আঠা গায়ে থাকলেও থামবে না, চাটতেই থাকবে, চাটতেই থাকবে। তাজ্জব হয়ে গেছে তিন গোয়েন্দা, এত সহজে ধরে ফেললো বাঘটাকে। বিশ্বাস হচ্ছে না তাদের। এরপর খাঁচাটা নদীর পাড়ে নেয়ার পালা। বিশেষ বেগ পেতে হলো না। কয়েকটা বাঁশের টুকরোর উপর দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসা হলো ওটা। বাঁশের টুকরো চাকার মতো গড়ায়, তার উপর দিয়ে খাঁচা চলে। জনবল মন্দ নয়, বজ্রায় তোলাও খুব একটা কঠিন হলো না। কাজটা আরো সহজ হয়েছে জাগুয়ারটা কোন রকম বাধা না দেয়। সে তার কাজে ব্যস্ত, মাঝে মাঝে শুধু ঘর ঘর করে হুঁশিয়ার করছে, ব্যাস। ছোট্ট হলুদ জাগুয়ারটার নাম রাখা হলো মিস ইয়েলো, আর কালোটার নাম মিস্টার ব্ল্যাক, ডাকনাম বিগ ব্ল্যাক। তোমার দোস্ত, মুচকি হেসে মুসাকে বলল কিশোর। চেহারা সুরেতে অনেক মিল। যত যাই বলো, দাঁত বেরিয়ে পড়ল মুসার, তোমার ওই জালে আটকানোর তুলনা হয় না। কথাটা মনে পড়ায় আবার হাসতে শুরু করলো সে। রবিনও হাসল, কিশোরও হাসল। এবার তার আনন্দ আর বাঘ মানছে না। একই দিনে দুটো জাগুয়ার, তার মধ্যে আবার একটা দুর্লভ কালো চিতা। সবাইকে ধন্যবাদ জানালো সে, এমনকি জিবাকেও, যে জাগুয়ার ধরে কোনো সাহায্য করেনি। আর একটিমাত্র প্রাণী ধরতে পারলেই পুরোপুরি সন্তুষ্ট হয় কিশোর, অ্যানাকোন্ডা। তবে তারপরে অনেক কাজ বাকি থাকে। ভ্যাম্পের চোখ এড়িয়ে নদীর ভাটিতে গিয়ে কোনো শহরে থেমে স্টিমার ধরা, তারপর বাড়ি ফেরা, কঠিন এবং ঝক্কির কাজ। এগিয়ে চলেছে বজ্রাবহর। পেরিয়ে এলো আরো 200 মাইল। ইতিমধ্যে আরো কিছু প্রাণী ধরেছে ওরা, একটা স্লথ, একটা আর্মাডিলো, আর এক জাতের খুদে খুব সুন্দর একটা অ্যামাজন হরিণ। কিন্তু যার জন্য বেশি আগ্রহ, সেই অ্যানাকোন্ডারই দেখা পাওয়া গেল না। একদিন রাত কাটানোর জন্য একটা বড় খালে ঢুকলো বজ্রা। এতদিন যেসব খাল দেখেছে, এটা সেরকম নয়। ঝকঝকে বালির চড়ানি, দুই পাড়ে ঘন ঘাস আর কাশবন। খালের পানিতেও নানা রকম জলজ তৃণলতা জন্মে আছে। মিরাটো বলল, এখানে অ্যানাকোন্ডা না থেকে যায় না। রাতটা কাটল। সকালে জন্তু জানোয়ারের তদারকিতে লাগলো মুসা আর কিশোর। আইবিস পাখিটা গায়েব। যেখানে ছিল সেখানে এখন পড়ে রয়েছে কয়েকটা পালক। খাঁচাটা চুরমার। ওই কাজ আইবিসের নয়, সে পারবে না। করেছে ভারী শক্তিশালী কেউ। মাংসাশী জানোয়ারগুলোর দিকে একে একে তাকালো কিশোর। কার চোখে চোরা চাহনি আছে খুঁজল। চোখ মুদে আরামে রোদ পোহাচ্ছে ডাইনোসর। তার ক্ষমতা আছে খাঁচা ভেঙে আইবিস বের করে খাওয়ার, কিন্তু গলার দড়ি এত খাটো, খাঁচার কাছেই যেতে পারবে না। না, সে নয়। একটি মাত্র চোখ খোলা রেখে চেয়ে আছে লম্বু বগা, নিষ্পাপ চাহনি। না,
তার কাজও নয়। ইঁদুর ব্যাঙ আর মাছ খেয়ে কুল করতে পারে না, রাতে চুরি করে খাঁচা ভেঙে স্বজাতি খাওয়ার কষ্ট করতে যাবে কোন দুঃখে? বোয়ার গায়ে খাঁচা ভাঙার মতো জোর আছে, পাখির মাংসে অরুচি নেই, কিন্তু সে রয়েছে অন্য নৌকায়। পেটের শুয়োর এখনো পুরোপুরি হজম হয়নি, তাছাড়া পানিকে তার অপছন্দ। না, সেও নয়। তাহলে? বেশি ভাবার সময় পেল না কিশোর। খাঁচার ভিতর চেঁচামেচি জুড়েছে রক্তচাটা, খাবার চায়। বোতলে ভরা আছে ক্যাপিবারার রক্ত, ঠান্ডা, সেটা আবার রুজবে না বাদুরটার। গরম রক্ত চাই, উষ্ণ। তাজা না হলেও চলে, কিন্তু গরম হতেই হবে। ধমনীতে প্রবাহিত হওয়ার সময় যতখানি গরম থাকে ততখানি। একটা পাত্রে 1 কাপ রক্ত ঢেলে চুলায় বসালো কিশোর। দেশলাইয়ের কাঠি জেলে আগুন ধরাতে গিয়ে চোখে পড়ল ব্যাপারটা। টলডন নলখাগড়ার তৈরি বেড়ায় মস্ত একটা গোল ফোকর। কৌতূহল হলো তার, ভালো মতো দেখার জন্য এগুলো। কিসে করলো এই ছিদ্র? আগের দিনও ছিল না ওটা, রাতে করা হয়েছে। আইবিসের ভাঙা খাঁচা, পাখি গায়েব, পড়ে থাকা কিছু পালক, তারপরে এই ফোকর। চকিতে তার মনে হলো অ্যানাকোন্ডা নয় তো। রাতে হয়তো নৌকায় উঠেছিল, পাখিটাকে খেয়ে ওদিক দিয়ে পথ করে বেরিয়ে গেছে। হঠাৎ দুলে উঠল নৌকা। আরে কি ব্যাপার? অ্যামাজন এত বড় ঢেউ উঠল যে খাল বেয়ে এসে নৌকা দুলে দিয়েছে, নাকি ভূমিকম্প? দেখার জন্য তাড়াতাড়ি টলডো থেকে বেরোলো সে। কই, ঢেউটা তো কিছু দেখা যাচ্ছে না। তীরের দিকে চেয়ে ভূমিকম্পের কোনো লক্ষণও দেখল না। প্রচন্ড জোরে ঝাঁকুনি লাগলো নৌকার তলায়। কিসে যেন ঠেলা দিয়ে তুলে কাত করে ফেলেছে একপাশে। তাল সামলাতে না পেরে ডেকের উপর হুমড়ি খেয়ে পড়ল কিশোর। আবার সোজা হয়ে গেল নৌকা। উঠে কিনারা দিয়ে তাকালো, পানিতে ভয়ানক তোলপাড়। অ্যানাকোন্ডা! কিশোরের পাশে এসে দাঁড়িয়েছে মিরাটো, কণ্ঠ কাঁপছে। নৌকার তলায় বাসা। চেঁচাতে শুরু করলো জিবা। লোকজনদের তৈরি হতে বলছে। এক্ষুনি চলে যেতে হবে এখান থেকে। অ্যানাকোন্ডা খুব খারাপ, দুষ্ট প্রেত। এমনিতেই ইন্ডিয়ানরা সাংঘাতিক কুসংস্কারাচ্ছন্ন, তাদের মনে আরো বেশি ভয় ঢুকিয়ে দিচ্ছে জিবা। যাচ্ছেটা কে? জিবার কথার প্রতিবাদ করল কিশোর। সবাই শুনে রাখো, অ্যানাকোন্ডা ধরার আগে নড়ছি না এখান থেকে। যার থাকতে ইচ্ছে করবে না চলে যেতে পারো, বাধা নেই। কিন্তু সে আগ্রহ দেখা গেল না কারো মধ্যে। মিরাটোর সঙ্গে আলোচনায় বসলো 3 গোয়েন্দা। কিভাবে সাপ ধরবে, ধরে কোথায় রাখবে, এসব আলোচনা। খাঁচা তো লাগবেই, পানি রাখার বড় পাত্রও লাগবে। এক নাগাড়ে বেশিক্ষণ পানি ছাড়া থাকতে পারে না অ্যানাকোন্ডা। সেটা জানে কিশোর। বিশাল এই সাপগুলোকে এর জন্য অনেকে জলজ সাপ বলে। কিন্তু এত বড় পাত্র কোথায়? বাথটাব দরকার। বানিয়ে নেব গাছের ছাল দিয়ে। মিরাটের উপর এখন অগাধ ভক্তি আর বিশ্বাস কিশোরের। কি করে বানাবে জানতে চাইল না, বলল, তাহলে চলো বানিয়ে ফেলি। তীরে নামলো সবাই। বড় সোজা একটা গাছ বের করলো মিরাটো। পার্পল হার্ট জাতের বিশাল গাছ। ছাল বেশ মোটা কিন্তু নরম, কাঠ থেকে সহজেই ছাড়িয়ে আনা যায়। গোড়ার কাছে গোল করে কাটলো মিরাটো। 20 ফুট উপরে আবার চারদিকে ঘিরে গোল করে কাটলো। ওপরের কাটা থেকে নিচের কাটা পর্যন্ত সোজা চিরে ফেললো। তারপর নিচের কাটা জায়গাটা ধরে টেনে ছাড়িয়ে নিল আস্ত ছালটা। 20 ফুট লম্বা আর 10 ফুট চওড়া একটা ছালের চাদর বেরোলো। কলা গাছের আস্ত খোল কেটে 2 ভাঁজ করে মিশিয়ে বেঁধে পাত্র তৈরি করে তাতে শিং, মাগুর, জিয়ল এসব মাছ রাখে জেলেরা। ছালটা দিয়ে নিচের দিকে চ্যাপ্টা, উপরের দিকে গোল, ওরকম একটা বিশাল পাত্র বানানো হলো। বাঁধা হলো লিয়ানা লতা দিয়ে। 2 ধারে লম্বা লম্বা 2টো ফাঁক, পানি চুয়াবে সেখান দিয়ে। তাই রবার গাছের আঠা পুরু করে লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো সেটা। ব্যাস, চমৎকার বাথটাব তৈরি হয়ে গেল। পানি রাখলে পড়বে না। এরপর একটা খাঁচা তৈরির কাজে লাগলো সবাই। গাধার মতো খেটে খাঁচা বানিয়ে তাতে বাথটাব বসিয়ে বাঁধতে বাঁধতে পরদিন দুপুর হয়ে গেল। রাতে পাহারা রাখা হলো যাতে অ্যানাকোন্ডা এসে আর কোনো জানোয়ার চুরি করতে না পারে। খাঁচা তৈরি শেষ, এবার ফাঁদ পাততে হবে। বড় বজ্রার মাছতলে একটা দড়ি বেঁধে আরেক মাথা নিয়ে যাওয়া হলো তীরে। 40 ফুট দূরের একটা গাছে দোডালার জোড়ার উপর দড়িটা পেঁচিয়ে অন্য মাথায় বাঁধা হলো অ্যামাজন হরিণটাকে। ফাঁস তৈরি করা হলো 3টা, একটা অ্যানাকোন্ডার গলায় আটকানোর জন্য, আর 2টো লেজে। সব তৈরি। এবার সাপ এলেই হয়।
ঝোপের ভেতরে লুকিয়ে বসল শিকারীরা। আবার সে অপেক্ষার পালা, অনড় বসে থাকা আর বসে থাকা। গড়িয়ে গেল দিন। পানির কিনারে সারাক্ষণ চলল হরিণটা, তাজা ঘাস ছিঁড়ে খেল। পিপাসা পেলে পানি তো আছেই। খুব সুন্দর একটা জীব, চকচকে চামড়া যেন ট্যান করা, বড় বড় বাদামি চোখ, ডালপাতাওয়ালা শিং দেখার মতো। ওটাকে টোপ হিসেবে ব্যবহার করতে মন খুঁতখুত করছে কিশোরের, কিন্তু এছাড়া উপায় নেই। হরিণ খুবই পছন্দ অ্যানাকোন্ডার। ডিয়ার সোয়ালার বা হরিণ খেকো ডাকনামি হয়ে গেছে এ কারণে। আরেকটা হরিণ ধরে আনা সময়ের ব্যাপার। 3 ঘন্টা পেরিয়ে গেল, আর বসে থাকতে ভাল লাগছে না কিশোরের। সত্যি আছে তো এখানে সাপ। বজ্রার তলায় আসলে অ্যানাকোন্ডার বাসা আছে নাকি ভুল করছে মিরাটো? অ্যানাকোন্ডার বাসা দেখতে কেমন? কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল রহস্যভেদীর মনে। বাড়তে বাড়তে এমন অবস্থা হলো, আর থাকতে পারল না কিশোর। মুসাকে বলল, চলো। কোথায়? অ্যানাকোন্ডার বাসা দেখব। ওই পানির তলায় ডুব দিয়ে? 2 হাত নাড়ল মুসা। আমি পারবো না বাবা, আমার সাহসে কুলবে না। মুচকি হাসল মিরাটো। চলো, আমি যাচ্ছি। পানিতে নামলো দুজনে, ঢালু হয়ে নেমে গেছে পাড়। গলা পানিতে নেমে ডুব দিল কিশোর, পাশে মিরাটো। পানি স্বচ্ছ নয়, আবার ঘোলাও না। কয়েক হাতের বেশি দৃষ্টি চলে না। আচ্ছা, পিরানা নেই তো? আশা করল সে নেই। জলজ আগাছার মধ্যে ওই মাছের ঝাঁক না থাকার সম্ভাবনাই বেশি। পানির তলায় তাকিয়ে অ্যানাকোন্ডার বাসা খুঁজল কিশোর। আজব এক জঙ্গলের মধ্য দিয়ে চলেছে মনে হচ্ছে। লম্বা লম্বা লতা দুলছে, নলখাগড়ার মতো এক জাতের ঘাস জন্মে রয়েছে গুচ্ছে গুচ্ছে, পিচ্ছিল, কেমন যেন গা শিরশির করা ওগুলোর ছোঁয়া। কোথাও সোজা, কোথাও আড়াআড়ি। একটার উপর আরেকটা পড়ে আছে মোটা ডাল ও ঝড়ে ভেঙে পড়া গাছের কাণ্ড, কালো কালো। দেখলেই গায়ে কাঁটা দেয়। ওগুলোর মাঝে ফাঁক এত কম, অ্যানাকোন্ডার মতো বড় প্রাণী থাকতে পারবে না। দম নেয়ার জন্য ভাসল কিশোর। তার পাশে মিরাটো। বুক ভরে বাতাস টেনে আবার ডুব দিল। আরো কয়েক হাত এগিয়ে কালো একটা গুহামুখ নজরে পড়ল। মুখটা পানির তলায়। সুড়ঙ্গটা গিয়ে শেষ হয়েছে তীরের কোনো শুকনো গুহায়। আন্দাজ করল কিশোর। ওটা যে সাপের বাসা, প্রমাণ মিলল। ফুট 5 লম্বা দুটো সাপ বেরিয়ে একে বেঁকে ঢুকে গেল নলখাগড়ার জঙ্গলে। তারপরই দেখা গেল বিশাল আরেকটা মাথা। গুহা থেকে বেরিয়ে ধীরে ধীরে এগোলো কিশোরের দিকে। হাত ধরে হ্যাচকা টান মারল মিরাটো ওপরে ওঠার জন্য, কিন্তু তার আগেই ওঠার জন্য ঘুরতে শুরু করেছে কিশোর। জোরে জোরে হাত পা ছুটছে। ভয় এই বুঝিয়ে এসে পা কামড়ে ধরল অ্যানাকোন্ডা। টেনে নিয়ে যাবে অন্ধকার গুহায়, চিপে শ্বাসরুদ্ধ করে মেরে রসিয়ে রসিয়ে গিলবে। তার মনে হলো পানির ওপর বুঝে আর ওঠা হবে না কোনোদিনই। ওপরে উঠে মাথা তুলে সাঁতরে কিভাবে যে তীরে এসে উঠল বলতে পারবে না সে। হাঁপাতে হাঁপাতে ছুটে এসে ধপ করে বসল ঝোপের কিনারে। কি? একসঙ্গে প্রশ্ন করল মুসা আর রবিন। অ্যানাকোন্ডা, মনে হয় তার বাড়ির উপরেই বসে আছি আমরা। পানির তলা দিয়ে সুড়ঙ্গ চলে এসেছে ডাঙায়। আবার অপেক্ষা। অনেক সময় পেরোলো। ঝোপের ভেতরেই শুয়ে ঘুমাচ্ছে মুসা, রবিন ঢুলছে। কিশোরের চোখেও ঘুম। একবার পাতা মেলছে, একবার বন্ধ। দেখার কিছু নেই। হরিণটা ঘাস খাচ্ছে। তার পায়ের কাছ থেকে খানিকটা দূরে ছোট ছোট ঢেউ ছপছপ করছে পারে বাড়ি খেয়ে। ছপছপ কিছু বাড়ল মনে হলো না। চোখ মেলল কিশোর। হরিণটার জন্য প্রথমে চোখে পড়ল না কিছু, তারপর দেখল ওটাকে নড়ছে, সাবমেরিনের পেরিস্কোপের মতো। পলকে ঘুম দূর হয়ে গেল। অ্যানাকোন্ডা আসছে, কোনো সন্দেহ নেই। ডাঙার চেয়ে পানিতে থাকে বেশিক্ষণ ওই সাপ, তাই পানিতে থাকার মতো করেই তৈরি হয়েছে শরীর। নাকটা ওপর দিকে ঠেলে তোলা, পুরো মাথাটা পানির তলায় থাকলেও ফুটো দুটো উপরেই থাকে, শ্বাস নিতে অসুবিধা হয় না। ঢেউয়ের তলা থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়ছে দুটো চোখ, এমন ভাবে বসানো ওপরে নিচে সামনে পাশে সব দিকেই দেখতে পায় অ্যানাকোন্ডা। আর কোনো সাপের এই সুবিধে নেই। 2 চোখের মাঝের দূরত্ব দেখে অনুমান করতে পারল কিশোর, সাপটা বিরাট। হরিণের দিকে এগিয়ে আসছে জীবন্ত পেরিস্কোপ। পেছনে অনেক দূর পর্যন্ত পানিতে আলোড়ন, মস্ত প্রোপেলার চলছে যেন পানির তলায়। 25-30 ফুটের কম হবে না সাপটা। নিঃশব্দে ঝোপ থেকে বেরিয়ে গাছের পেছনে চলে এলো কিশোর। দড়ি ধরে টেনে সংকেত দিল। মাস্তলের গোড়ায় বসে পাহারা দিচ্ছে একজন ইন্ডিয়ান।
সতর্ক হয়ে গেল সে। তীরে ঠেকলো অ্যানাকোন্ডার থুতনি, বেয়ে উঠে আসতে শুরু করলো। ঘাস খাওয়া থামিয়ে ফিরে তাকালো হরিণ। সাপটাকে দেখেই লাফ মারল। দড়ি না থাকলে 3 লাফে হারিয়ে যেত বনের ভেতর। সেটা তো পারল না। দড়িটাকে টেনে টান টান করে রেখে পা ছুটতে লাগলো অনবরত। খুরের ঘায়ে মাটি উড়ে গিয়ে লাগছে সাপের মুখে। দড়ি টেনে সংকেত দিল আবার কিশোর। টান দিল মাস্তরের কাছে বসা লোকটা। আস্তে আস্তে সরিয়ে নিতে লাগলো হরিণটাকে। একটু একটু করে হরিণটা সরছে গাছের দিকে, সাপ এগোচ্ছে তার দিকে। কামড় বসাবার জন্য মাথা তুলেও নামিয়ে ফেলছে। বারবার সরে নাগালের বাইরে চলে যাচ্ছে শিকার। একটা ফাঁস হাতে তৈরি মুসা, তার পেছনে আর আশেপাশে অন্যরা। গাছের গোড়ায় চলে এলো হরিণটা। সাপটা তার থেকে 6 ফুট দূরে দ্রুত আসছে। এবার বলে চেঁচিয়ে উঠল কিশোর। ফাঁস হাতে গাছের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে এলো মুসা। অন্যরা বেরোলো দুদিক থেকে। লেজে ফাঁস পড়ানোর জন্য ছুটে গেল দুজন। মুসাকে দেখে পিছালো না সাপটা, ভীষণ ভঙ্গিতে মাথা তুলল। সামান্যতম ভুল এখন মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ছোবল হানার আগেই সাপের গলায় পরিয়ে দিতে হবে ফাঁস। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বিশাল মাথাটা, ফাঁক হয়ে গেছে চোয়াল। তীব্র গতিতে এগিয়ে আসবে যে কোনো মুহূর্তে। মুসাও ফাঁস ছুড়ল, সাপটাও ছোবল হানল, কিন্তু ধরতে পারল না মুসাকে। লাফিয়ে পাশে সরে গেছে সে। ফাঁসটা মাথা গলে গলার কাছে চলে গেছে। হ্যাচকে টানে আটকে দেয়া হলো। দড়ির আরেক মাথা খাঁচার দরজার ভেতর দিয়ে নিয়ে গিয়ে পেছনের বেড়ার ফাঁক দিয়ে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আগেই। জাগোয়ারকে যেভাবে টেনে ঢুকিয়েছে সাপটাকেও সেভাবেই ঢোকানোর ইচ্ছে। লেজে ফাঁস লাগিয়ে শরীরটাকে সোজা রাখতে পারলে ঢোকানো যাবে ওভাবে। কিন্তু মোটেই সহজ হলো না কাজটা। এক জায়গায় থাকছে না লেজ, খালি এপাশ ওপাশ নড়ছে। অনেক চেষ্টায় একটা মাত্র ফাঁস পড়ানো গেল, কিন্তু ধরে রাখতে পারল না লোকটা। হ্যাচকা টানে দড়ি ছুটে গেল তার হাত থেকে। লেজের বাড়িতে চিত হয়ে গেল জিবা আর দুজন ইন্ডিয়ান। আরেকটা ফাঁস হাতে এগুলো মিরাটো। এত বেশি কাছে চলে গেল, দড়ির ফাঁস পড়ানোর আগেই সে নিজে আটকা পড়ল লেজের ফাঁসে। শরীর মুচড়ে মুচড়ে ফাঁসটাকে উপরের দিকে সরিয়ে আনছে সাপ। বিচিত্র ভঙ্গিতে ঘুরে ঘুরে সরে যাচ্ছে মিরাটোর শরীরটা। পুরোপুরি অসহায় সে, কিছুই করতে পারছে না। মুক্তি পাওয়ার জন্য খালি হাত পা ছুটছে। তাকে সাহায্য করতে এগোলো কিশোর। মিরাটোকে শরীরের মাঝামাঝি জায়গায় নিয়ে এলো সাপ। লেজটা মুক্ত করে ফেলেছে। এদিক ওদিক নাচছে আবার আরেকজনকে ধরার জন্য। কিশোরের ভাগ্য ভালো, ফাঁসে আটকা পড়ল না, কিন্তু বাড়ির চোটে উড়ে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। ছুটে গেল রবিন, টেনে হিচড়ে সরালো কিশোরকে। দৌড়ে গিয়ে আজলা ভরে পানি এনে ছিটাতে লাগলো তার চোখে মুখে। মুসার দিকে এগুচ্ছে সাপটা। পিছাতে গিয়ে শেকড়ে লেগে চিত হয়ে পড়ে গেল সে। এই সুযোগে দ্রুত এগোলো বিশাল মাথাটা। বিকট হায়ের ভেতর থেকে বাঁকা চোখা দাঁতের ফাঁক দিয়ে লক লক করে বেরোচ্ছে লম্বা জিভ। অ্যানাকোন্ডার মানুষ আক্রমণের রোমাঞ্চকর সব গল্প মনে পড়ল তার। কোনো মতে সরে এলো সে। লাফিয়ে উঠে দৌড় দিল লেজের দিকে। প্যাচে আটকে রয়েছে মিরাটো। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। অবশ্য নিষ্প্রাণ মাথাটা নড়াচড়ায় একবার এদিক ঝুলে পড়ছে, একবার ওদিকে। ঘুরে ঘুরে এগিয়ে চলেছে সাপের মাথার কাছে। মুখ ঘোরালো সাপটা। মিরাটোকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল মুসা। বিপদের পরোয়া না করে ছুটে গিয়ে দুপা ফাঁক করে দাঁড়ালো সাপের উপর। বুড়ো আঙুল দিয়ে টিপে ধরল 2 চোখ। অ্যানাকোন্ডার সবচেয়ে দুর্বল জায়গা। যন্ত্রণায় মোচড়াতে শুরু করলো সাপের শরীর। চাবুকের মতো সপাসপ বাড়ি মারছে লেজ দিয়ে, কিন্তু কারো গায়ে লাগছে না। সবাই রয়েছে নিরাপদ দূরত্বে। প্যাচ থেকে খুলে একটা ঝোপের উপর গিয়ে পড়ল মিরাটোর দেহটা। চোখ ছেড়ে দিয়ে ছুটে গেল মুসা। মিরাটোর বুকে কান পেতে শুনল, নারী দেখল, নেই, সব শেষ। উঠে দাঁড়ালো আবার সে। কড়া চোখে তাকালো সাপটার দিকে। মিরাটোর মৃত্যু বৃথা যেতে দেবে না। কিশোরের জ্ঞান ফিরেছে। টানাটানিতে সাপের গলার ফাঁসটা আরো চেপে বসেছে। দড়ি ধরে খাঁচার দিকে টানতে লাগলো 3 গোয়েন্দা। দম বন্ধ হয়ে যাওয়ায় কাবু হয়ে আসছে অ্যানাকোন্ডা। লেজে আটকানো ফাঁসের দড়িও টেনে নিয়ে পেঁচিয়ে ফেলা হলো আরেকটা গাছে। দড়িটা ধরে রাখলো 2 জন ইন্ডিয়ান। অন্য 2 জন আরেকটা ফাঁস আটকে দিল লেজে। এরপর আর বিশেষ অসুবিধে হলো না। মাথার দিক থেকে দড়ি টানতে লাগলো কয়েকজন। অন্যরা লেজের দড়ি একটু একটু করে ছাড়তে লাগলো। শরীর মুচড়ে আঁকিয়ে বাঁকিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করলো সাপ। পারল না। ধীরে ধীরে এগিয়ে চলল খাঁচার দিকে। অবশেষে বিশাল মাথাটা ঢুকলো দরজার ভেতর।
সাপের অর্ধেকটা শরীর খাঁচায় ঢুকে যাওয়ার পর লেজের দড়িতে বেশি করে ঢিল দেওয়া হলো। বার দুই এদিক ওদিক নেড়ে মানুষ ধরার চেষ্টা করলো লেজটা, তারপর আপনা আপনি ঢুকে গেল ভেতরে। লাগিয়ে দেওয়া হলো দরজা। খুশি হতে পারল না কেউ। অ্যানাকোন্ডার জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে। গায়ের ছেঁড়া শার্ট খুলে ভিজিয়ে এনে মিরাটোর রক্তাক্ত মুখ মুছে দিল মুসা। চোখের পানি ঠেকাতে পারল না। ভালোবেসে ফেলেছিল তরুণ ইন্ডিয়ানকে। আজ একজন বড় বন্ধুকে হারালো তিন গোয়েন্দা। মিরাটো চলে যাওয়ায় বড় বেশি অসহায় মনে হলো নিজেদের। ভবিষ্যৎ অন্ধকার। লাশের পাশে বসে রইল তিনজন। খাঁচাটা নৌকায় তুলল ইন্ডিয়ানরা। বাথটাবে পানি ভরল। তারপর ফিরে এলো কবর খুঁড়তে। যে গাছের তলায় জীবন দিয়েছে মিরাটো, সেদিন সন্ধ্যায় সেখানেই কবর দেয়া হলো তাকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের গল্প ভীষণ অরণ্য। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান, তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।